দামিনীর গান গ্রন্থের গান আর ধর্ম প্রবন্ধের অংশবিশেষ। ধর্ম কি? ছিন্নপত্রের চিঠিগুলি লিখবার সময় রবীন্দ্রনাথ বলেছিলেন একবার, আমরা বাইরের শাস্ত্র থেকে যে ধর্ম পাই সে কখনো আমার ধর্ম হয়ে ওঠে না। তাহলে যে ধর্ম আমার জীবনের ভিতরের সংসারের দুঃসহ তাপে ক্রিস্টালাইজড হয়ে ওঠে সেই আমার যথার্থ। চরম বেদনায় তাকে জন্মদান করতে হয়, নিজের শনিতে দিয়ে তাকে প্রাণ দান করতে হয়। এই ধর্মেরই কথা অনেক দিন পরে কুমুকে একদিন বুঝিয়েছিল যোগাযোগের বিপ্রদাস। বলেছিল, আমার ধর্মকে কথায় বলতে গেলে ফুরিয়ে যায়, তাই বলিনে। গানের সুরে তার রূপ দেখি, তার মধ্যে গভীর দুঃখ গভীর আনন্দ এক হয়ে মিলে গেছে। সংসারের দুঃসহ তাপে ক্রিস্টালাইজড হয়ে উঠবার, গভীর দুঃখে গভীর আনন্দকে এক করে মিলিয়ে নেবার বড় একটা পথ তৈরি হয় আমাদের প্রেমের অভিজ্ঞতায়, বিচ্ছেদের অভিজ্ঞতায়, আমাদের চিরকালীন না পাওয়ায়। এই না পাওয়া আমাদের বাইরের জীবনকে মুখোমুখি করে দেয় আমাদের ভিতরকার সত্তার সঙ্গে। ঠিক ঠিক আমিকে তখন ছুঁতে পারি আমরা। আর সেইটাই আমাদের ধর্মকে পাবার মুহূর্ত, সেইটাই আমাদের নিরাময়ের মুহূর্ত, আমাদের শুশ্রূষা। প্রেম, প্রকৃতি, পূজা অথবা ব্যক্তি, বিশ্ব, আত্ম একাঙ্গে মিলে যায় তখন, একের থেকে আর বিচ্ছিন্ন থাকে না আর। তখন বলি, হৃদয় মাঝে দেখব খুঁজে একটি মিলন, সব হারানোর পারে, অজানাই পথের অন্ধকারে। তখন চলছে ভেসে মিলন আশা তরি অনাদি স্রোত বেয়ে। আর তখনই আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে, ফিরে আসবে বিপ্রদাসের কথা গানের সুরে, তার রূপ দেখি। পাঁজরে দাঁড়ের শব্দর 46 এবং 50 নম্বর কবিতা দুটি পড়ছি। কথা বলে বুঝি ভুল, লিখে বুঝি, হাত রেখে বুঝি, এরকম নয় ঠিক, এ তো আমি চাইনি বোঝাতে। কাগজের মুখ নিয়ে সভা শেষে ফিরে গেলে লোকে, মনে হয় ডেকে বলি, এইবার ঠিক হবে, এসো। নিচু হয়ে এসেছিল যে মানুষ অপমানে ঘাতে, ঝরে গিয়েছিল যার দিনগুলি প্রহরে উজানে, তারই কাছে এসে ওই পাঁজরে পালক রেখেছিলে। তোমার আঙুলে আমি ঈশ্বর দেখেছি কাল রাতে। নমস্কার। শঙ্খ ঘোষের অন্ধের স্পর্শের মতো বই থেকে একটু পড়ছি। কথা একটা সংযোগ মাধ্যম, সেই বিষয়ে শঙ্খ ঘোষ কি বলেছেন একটু দেখি। কারো সঙ্গে যখন আমরা কথা বলি, আমরা চাই যে সেই কথাটা সে বুঝুক, আমার ভাবনাটা বা দৃষ্টিভঙ্গিটা তার কাছে গিয়ে পৌঁছক, এইরকমই হবার কথা। কিন্তু সবসময় কি সেরকম চাই আমরা? বা প্রশ্নটাকে অন্যভাবেও সাজানো যায়, জ্ঞাত সারে তেমনটা চাইলেও অজ্ঞাতেও কি সেই রকমই চাই সবসময়? সে বুঝুক জ্ঞাতে অজ্ঞাতে, এটা অবশ্যই চাই, কিন্তু কি বুঝুক? আমার কথাটা, ভাবনাটা, নাকি অনেক সময় এইটে আমি যে ভাবতে পারি সেই ক্ষমতাটা, কিংবা অনেক সময় তারও চেয়ে একটু এগিয়ে ভাবতে পারি বা না পারি আমি যে আমি সেই অবস্থানটা। কথা বলা একটা সংযোগ, কিন্তু ওই সব সময়ে ইচ্ছে বা অনিচ্ছে কেবলমাত্র অযোগ নয়, সেটা সমূহ বিযোগেও গিয়ে পৌঁছতে পারে। এই যে সংযোগ ব্যর্থ হলো,
সেই বিষয়ে শঙ্খ ঘোষ বলছেন, তখন কি পুরোপুরি ব্যর্থতারই বোধ জেগেছিল মনে, নাকি সেই সঙ্গে গোপন একটা অহমিকাও লালিত হচ্ছিল সেখানে? এই অহমিকা যে আমি এমন কিছু বলছি যা অন্যের আয়ত্তের বাইরে, অর্থাৎ এইখানে আমি পৃথক, এইখানে আমি খানিকটা উচ্চতায় অধিষ্ঠিত, আর সেই পৃথক অধিষ্ঠানকে সম্ভ্রম করছে অন্য লোকে, না বুঝবার সম্ভ্রম। আমার বুঝবার বা জানবার ক্ষমতার প্রতি অন্যের অক্ষমতার সম্ভ্রম, আর এইটাকেই আমি আমার স্বতন্ত্রতা বলে ভাবছি, ভেবে তৃপ্ত হচ্ছি। তোমার ভিতরে গেলে অশরীরী অন্ধকার, তোমার ভিতরে আমি বাঁচি। অর্ধেক ফলের কাছে ম্রিয়মান আমারও পথের শেষ আছে, সেই শেষে লুটোয় জবের শীষ ঝড়ে। আর তার মাঝখানে যদি কেউ আজ এসে বলে, হৃদয় কোথায় তোর অবিমিশ্র হাড়, তবে তার কি আর উত্তর আছে অশরীরী অন্ধকার? তুমি আমাকে পাওনি কোনো মেধার ভিতরে, কোনো শিরা ছেড়েনি তোমার টানে। এমনকি ভালো লাগে কিনা রাত্রির ভিতরকার স্তূপাকার ঘুমের গহ্বরে স্থির বসে থাকা এই পাথরের সজল জীবন? সে কথা বোঝনি। তবে কোথায় তোমার টান আছে? যে বাঁচে তোমার মধ্যে, সেও ঠিক কতখানি বাঁচে। হয়তো তা বেশি নয়, তবু জানি হে সারাৎসার, তোমার ভিতরে গেলে বেরোবার পথ নেই আর। মাটিতে বসানো জ্বালা, বুক পেতে শুয়ে আছি ঘাসের উপর চক্রবালে। তোমার ধানের মুখে ধরে আছি আর তো দুই ঠোঁট। তুমি চোখ বন্ধ করো, আমিও দু চোখ ঢেকে শুনি, যেন কোন তল থেকে উঠে আসে পাতালের শ্বাস। সমস্ত দিনের মূর্ছা সেচন পেয়েছে এইখানে, মুহূর্ত এখানে এসে হঠাৎ পেয়েছে তার মানে। নিজের পায়ের চিহ্ন নিজে আর মনেও রাখিনি, আমিও রাখিনি কিছু, তবু হাত রাখে পিছুটান। মাটিতে বসানো জ্বালা, ঠান্ডা বুক ভরে আছে জলে। এখনো বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে। শঙ্খ ঘোষের লেখা এক আশ্চর্য বই, সুপুরি গুণের শাড়ি। সেখান থেকেই পড়ছি কিছুটা। রওনা হতে হবে 3টে, ঘাটে নৌকো বাঁধা, আবারও সেই রহমতেরই নৌকো। 8 বছরে এমনি দিনে দালান থেকে ঘাট পর্যন্ত কেবলই নীলু যাওয়া আসা করছিল, ঝুন্টু, আলো, রঞ্জুদা, সোনাদিদের সঙ্গে জিনিসপত্র গুছিয়ে রাখার খেলা খেলা কাজে। এবার যেন তেমন কোনো তাড়া নেই, ফিরে যাওয়ার সাড়া নেই। যাবার সময় যাদের সঙ্গে কথা বলবে, যেন কোথাও কোথাও যেন তাড়া নেই। পায়ে পায়ে নীলু হেঁটে বেড়ায় এ ঘর থেকে ও ঘর, এই পূবের ঘর, পশ্চিমের ঘর, চিলে কোঠা ছাদ। এ কি হতে পারে যে এখানে আর কোনো দিন পা পড়বে না তাদের? কোনো দিন যাত্রা করবার জন্য আসন বিছানো আছে মধ্যের ঘরে। মা, বড় মামি রান্নাঘর থেকে ফেরেনি এখনো। মাথা নিচু করে উঠোনের ওপর এক মনে পায়চারি করে চলেছে বড় মামা। দাদু তার নিজের ঘরে বসে কি যেন লিখে চলেছে, হিসেবের
লম্বা খাতাটায়। দিদিমা একবার একটা ঘট এনে রাখছে আসনের সামনে, একবার একটা জল ভরা কলস, আর মাঝে মাঝে বলছে, আয় রে তোরা যাত্রা করে নে, দেরি করিসনি আর। আর সেজু মামা একটা ঝুলি ভর্তি গন্ধলেবু নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলছে, বড় বোঠানের তো আবার নৌকোর দুলনি সহ্য হয় না, লেবুগুলি থাকুক সঙ্গে। বড় মামা একবার দাদুর ঘরে ঢুকে নিচু গলায় বলে, আমাদের তো সময় হলো। তাকিয়ে একবার দেখলো দাদু, কথা বলল না কিছু। অল্প একটু চুপ থেকে আবার বলল বড় মামা, আরেকবার কি ভাববেন? পাল্টায় তো সবই, নিজেদের তো সেইভাবে পাল্টে নিতেই হয়। আরো একবার চোখ তুলে তাকায় দাদু, বলে না কিছু। তারপর আবার মন দেয় লাল মলাটের সেই লম্বা খাতায়। ঘর থেকে বেরিয়ে আসবার পর সেজু মামা বলে, ভাববার কিছু নেই, মা বাবাকে নিয়ে যাব আমি কদিন পর, আগে একটু গুছিয়ে তুলি সব। বাইরে থেকে হাঁক দেয় রহমত, তাড়াতাড়ি করেন কর্তারা, জোয়ারের কিন্তু সময় হইল। সেজু মামা তাকে তাড়া দিয়ে বলে, আরে যা তুই, খেয়াল আছে আমাদের। দিদিমা ডাকে সবাইকে, কই এসো সবাই, নাও যাত্রা করে নাও, লগ্ন হয়েছে। ছোট থেকে বড় না বড় থেকে ছোট? দিদিমা বলে, হ্যাঁ হ্যাঁ ছোট থেকে বড়, বস তুই আগে। বসে পড়ে নীলু আসনে। যাত্রা করা কাজটা কিছু শক্ত না। ওই আসনে বসে বড়দের প্রণাম করতে হবে একে একে, ধান দুর্ব মাথায় দিয়ে আশীর্বাদ করবেন তাঁরা। তারপর আমের পল্লব বসানো সিঁদুর মাখানো ঘটের কাছে মাটিতে মাথা রেখে মনে মনে চাইতে হবে বিদায়। আর তারপর সেই কলসের টলটলে জলে নিজের মুখের ছায়া দেখতে হবে নিচু হয়ে, মনে মনে বলতে হবে আবার আসবো। তারপর উঠে পিছন দিকে একবারও আর না তাকিয়ে বেরিয়ে যেতে হবে একেবারে ঘরের বাইরে, আবার আসবো। মনে মনে বলতে গিয়েও কথাটা আটকে গেল নীলুর গলায়। সত্যি তো নয় সেটা, ঠিক হবে কি বলা? তাঁর আদিম লতা গুল্মময় বইয়ের থেকে আমি পড়ছি। প্রথম যে কবিতাটি আমি পড়ব তার নাম কথা। আমার অল্পই যাওয়া, আমার অল্পই কথা বলা, সকালে ওদের সঙ্গে কথা বলি, দুপুরে ওদের সঙ্গে কথা বলি, রাতেও ওদের সঙ্গে, রাতেও স্রোতের সঙ্গে কথা বলি, কথা বলি, কথা। আমার অল্পই কথা, আমার অল্পই শ্রোতা পাওয়া। দ্বিতীয় যে কবিতাটি পড়ব তার নাম বিদায়। তুমি আমার ভাই, তুমি সামনে রাখো আমার নিঃস্ব অবসান। তুমি আমার ভয়, তুমি হাত থেকে নাও হাতে গোপন পরিচয়। সেই পরিচয় আমার, সেই বাস্তবতাহীন চরিত্রহীন মুখ। তুমি আমার আমি, তাই আমার গায়ে ছাই কলঙ্ক সবখানি। আমার কথাও তাই, যদি না বোঝো তার দায়, সমস্তটাই আমার। থালায় ভরা জল, আমি সেই জলে মুখ দেখে বিদায় নিতে চাই। শঙ্খ ঘোষের কবিতার মুহূর্ত থেকে একটি অংশ। বাড়ি বাড়ি ঘুরে এ পাড়ার ঠিকই কাজ করে কদম। সে পৌঁছলে ঘড়ি না দেখেও বুঝতে পারি এখন কাঁটায় কাঁটায় কটা। একদিন সে ঝাঁটা হাতে বসবার ঘরে ঢুকতেই পারিবারিক আড্ডা ভেঙে গেল। তার কাজের সুবিধের জন্য জায়গা ছেড়ে দিয়ে সবাই উঠে এলো নিজের নিজের আসন থেকে। কদম অবশ্য এক মুহূর্তেও সময় নষ্ট করে না। মেঝেতে ঝাঁটা বুলোতে বুলোতে সহাস্যে বলল সে, আমি যেন পুলিশ, আমি ঢুকলাম আর দিদিরা মাসিমারা সব ঘর ছেড়ে পালিয়ে গেল। উৎপ্রেক্ষায় কথা বলছে কদম, কিন্তু তার উপমান হলো পুলিশ। সে জানে পুলিশ এলেই ঘর ছেড়ে পালাতে হয়, কেননা তার জীবনের ইতিহাস শুধু পালানোর ইতিহাস।
10 বছর আগে স্বামী আর ছেলে মেয়েদের নিয়ে সে এসেছে কলকাতায় বাংলাদেশ থেকে জীবিকার খোঁজে। এখানে ওখানে ঝুপড়ি বেঁধে থাকে সবাই মিলে, ঠিকে কাজের পয়সায় মেয়ের বিয়ে দেয়, স্কুলে দেয় ছেলেকে। আর সে যখন এসে পৌঁছয় ঘড়ি না দেখেও বুঝতে পারি এখন কাঁটায় কাঁটায় কটা। একদিন বিকেলে জানায় পরদিন সে আসতে পারবে না। কেবল পরদিন নয়, হয়তো 2-3 দিন। কেন যাবে কোথায়? ওই যে ঘর ভেঙে দেবে আমাদের। কোথায় যাব ঠিক তো নেই। ঘর ভেঙে দেবে কে? বললো তো সবাই, পুলিশ আসবে কাল, থাকতে দেবে না এখানে বলেছে। কোথায় যাবে ঠিক তো নেই। সবাই যেখানে যাবে আমরাও সেখানে যাব। বারে বারেই পুলিশ আসে। এই তো কদিন আগে তুলে দিল খালধার থেকে। এলাম এখানে, পরে ওখানেও নাকি থাকা যাবে না। ঠিকই, শহরের একটা বিধি আছে, যে কেউ যে কোনো জায়গায় এসে বসতি শুরু করবে। পরিকল্পিত কোনো শহরই তো সেটা হবার কথা নয়। ঠিকই, কিন্তু এরা কি করবে? কখনো খালের পাশে, কখনো ইস্টার্ন বাইপাসের সীমান্তে, কখনো কোনো ফ্ল্যাট বাড়ির সিঁড়ির তলায় থাকতে পেলেই যথেষ্ট খুশি এরা। কিন্তু তেমনও তো কোনো জায়গা হতে পারে না নিয়ম মতো। স্বাস্থ্য এবং সৌন্দর্য এবং সুবিধের কথা যদি ভাবি, কদম চলে যায়। আমাদের মনে অনিশ্চয়ের একটু উদ্বেগ থেকে যায়। এমন হতেও পারে যে ওর শোনা কথাটা তেমন নির্ভরযোগ্য নয়। এখন যেখানে আছে ওরা, তাতে এই মুহূর্তেই তো কারো অসুবিধে নেই কিছু। গুজবে ভুল আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক সময়। এও হয়তো তেমনই কোনো গুজব। এ কি হতে পারে যে অকারণে তুলে দেবে? পরদিন সকালে কূপ খোলা বারান্দায় এসে দেখি সামনের ছোট মাছের ওপর বসে আছে নানা বয়সের মেয়ে। কয়েকটা দরমার বেড়া, কয়েকটা পুঁটলি, টুকরো জীর্ণ সুটকেসও 2-1টি। ওই রকমই কিছু ভার কাঁখে নিয়ে কদমও এগিয়ে আসছে সেই দলের মধ্যে। দূর থেকে দেখতে পায় আমাদের, একটু হেসে বলে, আজ আর যেতে পারবো না, এখন এইখানেই সব আছি। ওরা সব খুঁজতে গেছে অন্য কোথাও থাকতে পারি কিনা। এরই মধ্যে মাছের উপর উনুন ধরিয়ে নিয়েছে কেউ কেউ। নিছক শিশুরা পা ছড়িয়ে তার দিকে তাকিয়ে কোনো প্রতীক্ষায় আছে। বাজারের দিকে হট্টগোল শুনে নেমে যাই বিলীয়মান ঝুপড়িগুলির সামনে পুলিশ অফিসারদের কাছে। পুরুষ বাসিন্দারা কেউ কেউ তখনও দাঁড়িয়ে আছে পাশে, গুছিয়ে তুলছে তাদের ক্ষীণ গৃহস্থালী। কিন্তু আমার কেবলই মনে পড়ছে কদমের হাসি। তার অভ্যাস হয়ে গেছে মনে হয়। সে বলেছিল বটে, এরকম তো কতবার হলো। মনে মনে আমি কি তাকে সান্ত্বনা জানাতে গিয়েছিলাম? আমার সান্ত্বনা দিয়ে সে কি করবে? যতবার তাকে তুলে দিক ততবারই সে অন্য কোথাও গিয়ে বসবে। কেননা বাঁচতে তো তাকে হবেই, তার নিজের জোরে। ফিরে আসছি যখন, কদমের ওই মুখচ্ছবি যা বলতে পারত তার ধ্বনিগুলি যেন পৌঁছতে থাকে কানে। কোথা থেকে একটা স্পর্ধাই এসে পৌঁছয়। শঙ্খবাবু প্রসঙ্গে আজ বলতে এসে আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো না তাকে আমরা শেষবারের মতো প্রণাম জানাচ্ছি। আমরা আমাদের আগামী সমস্ত জীবনে, আমরা যারা বাংলা ভাষার পাঠক, আমরা যারা তার পাঠক, আমরা আমাদের সমস্ত আগামী জীবন জুড়ে তাকে প্রণাম জানিয়ে যাব, প্রণাম জানাতে থাকব, ঠিক যেমন এতদিন জানিয়ে এসেছি। তার একটি কবিতা দশমী আমি পড়ছি। দশমী। তবে যাই যাই মণ্ডপের পাশে ফুল তোলা ভোরবেলা, যাই খাল ছেড়ে পায়ে পায়ে উঠে আসা আলো, যাই উদাসীন দেহে গুরু গুরু বোধনের ধ্বনি, যাই সনাতন বলিদান, কপালে দীঘল ভালো পূজার প্রণাম, যাই মুখ ঢাকা জবা, চত্বর অঙ্গন বনময়, যাই ছায়াময় ভিড়ে মহানিশি আরতির ধোঁয়া, দোলে স্মৃতি, দোলে দেশ, দোলে ধনুচির অন্ধকার, মঠের কিনার ঘেরে কেঁপে ওঠা বনবাসী হাওয়া, যাই পিতৃপুরুষের প্রদীপ বসানো দুঃখ, আর ঠাকুমা যেমন ঠিক দশমীর চোখে দেখে জল, যাই পাকা সুপুরির রঙে ধরা গোধূলির দেশ, আমি যাই।